বিমস্টেক সম্মেলনের নৈশভোজে ডক্টর ইউনূস, নরেন্দ্র মোদি। আজ সাইডলাইনে দুই নেতার বৈঠক। বিশ্বকে বদলাতে প্রচলিত ব্যবস্থা পরিবর্তনের আহ্বান প্রধান উপদেষ্টার। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের শুল্ক খরচ, বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ। পোশাক খাতে নেতিবাচক প্রভাবের শঙ্কা, যাচাই বাছাই করে দেখছে ঢাকা, জানালেন প্রেস সচিব। গণহত্যার বিচার বানচালে বিপুল অর্থ ব্যয়ের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে প্রসিকিউশন। নেপথ্যের কুশীলবরা চিহ্নিত, জানালেন তাজুল ইসলাম। কোনোভাবেই ঠেকানো যাবে না বিচার। বাচ্চাদেরকে তো খুব একটা সময় দেওয়া যায় না, ঈদ উপলক্ষে একটু সময় দিচ্ছি। এই দিনটা আমাদের কাছে অনেক স্মরণীয় হয়ে থাকবে। সীমাহীন আনন্দে ঈদের ছুটি উদযাপন, যান্ত্রিক ব্যস্ততা ভুলে বন্ধু স্বজনের সঙ্গে হই হুল্লোড়। চিড়িয়াখানায় হাতি, বাঘ, সিংহ দেখে শিশুদের উচ্ছ্বাস। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। চলিত পদ্ধতিতে বিশ্ব বদলানো সম্ভব নয় মন্তব্য করে পদ্ধতি বদলানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ব্যাংককে বিমস্টেক ইয়াং জেনারেশন ফোরামের সম্মেলনে কথা বলেন তিনি। নতুন সভ্যতা গড়তে হলে চাকুরির পেছনে না ঘুরে তরুণদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। শুক্রবার বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাইডলাইন বৈঠকে মিলিত হবেন ডক্টর ইউনূস। থাইল্যান্ড সফরের প্রথম দিনই দেখা হলো বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিমস্টেক সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার সন্ধ্যায় থাই সরকারের দেয়া অফিসিয়াল নৈশভোজে পাশাপাশি চেয়ারে বসেন দুইজন। ব্যাংককের হোটেল সাংগ্রিলার সেই ডিনারে মোদী ইউনূসের মধ্যে কুশল বিনিময়ের পাশাপাশি আন্তরিক বাক্য বিনিময় হয়। হাসিনা সরকার পতনের পর এটাই প্রথম সাক্ষাৎ। ৫ আগস্ট পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে আশ্রয় দেয়াকে কেন্দ্র করে সম্প্রতি টানাপোড়েন চলছে দুই দেশের সম্পর্কে। ফলে বিমস্টেকের এই ডিনারের দৃশ্য বেশ আলোচিত এখন। এদিকে থাইল্যান্ডে ব্যস্ত সময় কাটছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। ব্যাংককে পৌঁছেই তিনি হাজির হন বিমস্টেক ইয়াং ফোরামের আলোচনায়। একক বক্তা হিসেবে তরুণদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ডক্টর ইউনূস। The whole problem is created by the way we structured the civilization for ourselves. Unless we redesign it, we are stuck and we are finished. So that's the world we see. We have the alternative. It's not that it's a kind of terrible thing. It's not a terrible thing. Simply become aware. এ সময় তিনি তরুণদের চাকরি না করে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। বলেন, নতুন সভ্যতা গড়তে হলে সামাজিক উদ্যোক্তা হতে হবে। You are born as an entrepreneur. So I bring the entrepreneurship at the center. Every child has to grow up as an entrepreneur. Our schooling, our education system change itself. You teach young people to become an entrepreneur, not to become a job seeker. এর আগে বিমস্টেক সম্মেলনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে সুবর্ণভূমি বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। এ সময় তাকে অভ্যর্থনা জানান থাইল্যান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দক্ষিণ এশিয়ার স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক জোট হলেও বিমস্টেকের এবারের সম্মেলনে বেশ গুরুত্বের সঙ্গে আলোচনা হচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠক। সম্মেলনের তৃতীয় দিন এই বৈঠকের মাধ্যমে সম্প্রতি ভারত বাংলাদেশের সম্পর্কের যে টানাপোড়েন তার কিছুটা হলেও উন্নতি হবে বলে আশা করছেন আগত ডেলিগেটরা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ব্যাংকক, থাইল্যান্ড। বিশ্বজুড়ে নেমে এলো যুক্তরাষ্ট্রের শুল্ক খরচ। বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ভারত, চীন সহ ১৮৫টি দেশ ও অঞ্চলের পণ্যে ট্যারিফ বাড়ানো হয়। ট্রাম্পের এই সিদ্ধান্তকে বাণিজ্য যুদ্ধ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করছেন বিশ্ব নেতারা। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন ১৮৫টি দেশ ও অঞ্চলের উপর শুল্ক আরোপ করেন তিনি। ট্রাম্পের এই সিদ্ধান্তে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে ৩৭% করা হয়েছে। বাংলাদেশ বাদেও ভারতের পণ্যের উপর ২৬, পাকিস্তান ২৯, চীনা পণ্যে ৩৪, শ্রীলঙ্কা ৪৪, মিয়ানমার ৪৪, ভিয়েতনামের পণ্যে ৪৬% শুল্ক আরোপ করেন ট্রাম্প। এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সবচেয়ে বেশি কম্বোডিয়ার পণ্যে শুল্ক আরোপ করেছেন তিনি। বুধবার মধ্যরাত থেকেই কার্যকর হবে এই সিদ্ধান্ত।
এশিয়া ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপের বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সবচেয়ে মিত্র হিসেবে পরিচিত ইসরায়েলের পণ্যেও শুল্ক আরোপ করেন তিনি। বাদ যায়নি আফ্রিকা ও ওশেনিয়া মহাদেশের দেশও। তালিকায় দেখা যায় বেশিরভাগ দেশ যুক্তরাষ্ট্রের পণ্যের উপর যে হারে শুল্ক আরোপ করেছে, পাল্টা ব্যবস্থা হিসেবে ট্যারিফ বাড়িয়ে তার অর্ধেক করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের শুল্ক আরোপের পর থেকেই প্রতিক্রিয়া জানাতে থাকেন বিশ্ব নেতারা। পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। মার্কিন শুল্ক আরোপকে অত্যন্ত দুঃখজনক বলছে জাপান। এছাড়াও বিভিন্ন দেশ ও জোটের নেতারা শুল্ক আরোপের সমালোচনার পাশাপাশি পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। রাহানুল রানা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে বড় ধরনের রফতানি পরিবর্তনের শঙ্কা করছেন তৈরি পোশাক রফতানিকারকরা। পরিস্থিতি সামাল দিতে মার্কিন পণ্যের শুল্ক কমানো সহ ওয়াশিংটনের সঙ্গে দ্রুত আলোচনার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে 37% করেন তিনি, যা আগে ছিল 15%। বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানির দ্বিতীয় শীর্ষ গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রের এমন কঠোর সিদ্ধান্তে অনেক কারখানা বন্ধের আশঙ্কা করছেন উদ্যোক্তারা। প্রাথমিক যে ঝড়টা আসবে, সেই ঝড়ে যে আমাদের আসলে কতগুলো ফ্যাক্টরি ভেঙে পড়বে, কতগুলো ফ্যাক্টরি যে সেই চাপটাকে সহ্য করতে পারবে, এটা কিন্তু সরকারের নীতি সহায়তার উপরে নির্ভর করবে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের পণ্যে আরোপ করা শুল্ক কমানো ও টিকফা চুক্তি সামনে রেখে সরকারকে বহুমুখী পদক্ষেপ নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বাংলাদেশের সঙ্গে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের টিকফা চুক্তি রয়েছে, সুতরাং সেই চুক্তির আলোকে বাংলাদেশে এই মুহূর্তে অগ্রসর হতে হবে। বাংলাদেশের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে খুব দ্রুত যোগাযোগ করতে হবে। হোয়াইট হাউসের সঙ্গে আমাদের প্রথমে যোগাযোগ করতে পারলে সেটি ভালো, তার কারণ ট্রাম্প নিজে এই যে শুল্কতে স্বাক্ষর করেছেন। নতুন শুল্ক যুদ্ধে মার্কিন বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের প্রতিদ্বন্দ্বী দেশ ভারতে 26, চীনে 34% শুল্ক আরোপ করা হয়েছে। এতে যেমন বাংলাদেশে চীনা বিনিয়োগ কমার আশঙ্কা তৈরি হয়েছে, তেমনি ভারত পাবে বিশেষ সুবিধা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, পণ্যের উপর মার্কিন শুল্ক আরোপের বিষয়টি যাচাই বাছাই করে দেখছে ঢাকা। দুদেশের মধ্যে সুসম্পর্ক বজায় রেখেই এ ব্যাপারে আলোচনা চলবে। এছাড়া বিমস্টেক সম্মেলনে নেপাল, ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক হবে বলেও জানান তিনি। আশা করছি যে ভুটানের প্রাইম মিনিস্টার, থাইল্যান্ডের প্রাইম মিনিস্টার, তাদের সাথে একটা মিটিং এর আমরা এটা অন্তত নিশ্চিত হয়ে গেছে। ইউএস এর জন্য উইন উইন হয়, আমাদের জন্য উইন উইন হয়। উই আর স্টাডিং ইট সিন্স ইট ইজ নেগোশিয়েবল। We will negotiate and I am sure we can draft out the best deal. তো এটা আরো সামনে একটা ফ্রেমওয়ার্ক দাঁড়াবে, তারপরে আমরা এটাদের সাথে কথা বলবো। বাট আমরা উই আর ইন টাচ উইথ দ্য ইউএস অথরিটিস। আমরা আশাবাদী এমন যাই হবে সেটা আমাদের দুই পক্ষের জন্যই এটা মঙ্গলজনক হবে। গণহত্যার বিচার বানচালে ষড়যন্ত্র ও পতিত স্বৈরাচারের দোসরদের মোটা অঙ্কের বিনিয়োগের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এমনকি নেপথ্যের কুশীলবদেরও চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। বলেন, যত ষড়যন্ত্রই হোক বিচার ঠেকানো যাবে না, বিচারের প্রতি ধাপে চমক থাকবে বলেও জানান চিফ প্রসিকিউটর। আফজাল হোসেনের রিপোর্টে বিস্তারিত। আগামী মাস থেকে জুলাই আগস্টের গণহত্যার মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর প্রস্তুতি চলছে। দুটি মামলার তদন্ত শেষ হয়েছে। শেখ হাসিনা সহ আরও অন্তত 5টি মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই পর্যায়ে এসে ট্রাইব্যুনালের বিচারকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্রের তথ্য পাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। গ্রেফতারি পরোয়ানা জারির পর আসামির কাছে তথ্য পাচার, ট্রাইব্যুনালের প্রসিকিউশনকে জড়িয়ে নানা গুজব ছড়ানো এবং বিভিন্ন সংস্থার অসহযোগিতার বিষয়টি খতিয়ে দেখছেন প্রসিকিউশন বিভাগ। আমরা সুনির্দিষ্টভাবে তথ্য পেয়েছি এই আসামিরা এবং পতিত স্বৈরাচারের যারা দোসর, তারা বুঝতে যখন পেরেছে যে তাদের বিচার এখন অনিবার্য, তখন তারা নানান ষড়যন্ত্র করেছে। তারা ট্রাইব্যুনালকে বিতর্কিত করা, জনসম্মুখে হেয় করার জন্য নানান ধরনের গাল গল্প সাজিয়ে ট্রাইব্যুনালকে বিতর্কিত করার প্রচেষ্টা তারা নিয়েছে, প্রজেক্ট তারা নিয়েছে, এজন্য তারা বিনিয়োগও করেছেন। তাজুল ইসলাম বলেন, বিচারের প্রতিটি ধাপে থাকবে চমক। অনেক ধরনের চমক থাকবে,
কিন্তু আসলে কি কাজ আমরা করেছি এক্স্যাক্টলি, এটাও আমাদের একটা বড় বিষয় যে আমরা কিছু বলছি না মানে মানুষ মনে করছে যে আমরা কোনো কাজ করি নাই। সত্যের মাধ্যমেই প্রত্যেক আসামির দায়বদ্ধতা কোর্টের মধ্যে প্রমাণ করব। সুতরাং এই সমস্ত কাজ করে আমাদেরকে থামানো যাবে না। বিচার শেষ না হওয়া পর্যন্ত প্রসিকিউশন তদন্ত সংস্থার উপর আস্থা রাখতে এবং পাশে থাকতে মামলার সাক্ষী, শহীদ ও আহতদের পরিবারের প্রতি আহ্বান জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই বিপ্লবে যারা ২,০০০ মানুষকে হত্যা ও ৩০,০০০ মানুষকে পঙ্গু করেছে, বাংলার মাটিতে তাদের বিচার হবেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। যারা আমার ভাইয়ের রক্ত নিয়েছে, যারা আবু সাঈদ বুকের বুকে গুলি চালিয়েছে, যারা বাংলাদেশের মাটিতে অজস্র অসংখ্য মানুষের রক্ত ঝরিয়েছে, জুলাই বিপ্লবে ২,০০০ মানুষকে শহীদ করেছে, ৩০,০০০ মানুষকে পঙ্গু করেছে, আমরা তাদের বিচার করব। বাংলার মাটিতে তাদের বিচার করে সমস্ত দুর্নীতির কালো টাকা ছিনিয়ে এনে এই শৈলকুপার মাটি সহ সারা বাংলাদেশের উন্নয়ন করব। গত ৫ আগস্ট দেশের থানাগুলো থেকে লুট হওয়া প্রায় ১৪০০ অস্ত্র ও ২.৫ লাখ রাউন্ড গুলি ৮ মাসেও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। সেসব অস্ত্র দিয়ে ছিনতাই, ডাকাতি এমনকি খুনের মতো ঘটনা ঘটাচ্ছে অপরাধীরা। পুলিশ সদর দফতর বলছে, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাসুদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। অপরাধীদের কাছ থেকে ও পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয় ৪,৩৭১টি অস্ত্র ও ৩.৫ লাখের বেশি গোলাবারুদ। এখনও উদ্ধার করা যায়নি প্রায় ১,৪০০টি অস্ত্র। আমরা যখনই কোথাও কোনো আমাদের গোয়েন্দা তথ্য আসে যে অমুক ব্যক্তির কাছে একটা অবৈধ অস্ত্র আছে, তিনি অন্যায়ভাবে অস্ত্রটা অবৈধভাবে হেফাজতে রেখেছেন, আমরা সাথে সাথে অভিযান করি। এটিকে আমরা সবিশেষ গুরুত্ব দিয়েই দেখছি যে পুলিশের যে অস্ত্রগুলো এখনো বাইরে রয়েছে সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করা যায়। তবে ৮ মাসেও লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার না হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে ত্রুটি দেখছেন অপরাধ বিশ্লেষকরা। যতদিন পর্যন্ত পরিপূর্ণভাবে উদ্ধার না হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির ঘটা অথবা বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া বা সংঘাত সহিংসতা সহ অন্যান্য যে কোনো ধরনের অপরাধ সৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা থেকেই যাবে। নিরাপত্তা নিশ্চিতে এসব অস্ত্র উদ্ধারে জোরালো অভিযানের পরামর্শ বিশ্লেষকদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাঙামাটিতে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি বন্ধে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানান তিনি। আপনারা জানেন ৫ই অগাস্টের সময় আমাদের অনেক প্লেনের থেকে অনেক থানা লুট হয়ে গেছে। সব হাতিয়ারগুলি আমাদের কিন্তু এখন উদ্ধার হয়নি। এই হাতিয়ারগুলি কিন্তু উদ্ধার হয়ে গেলে সমস্যাটা অনেকটা সমাধান। চাঁদাবাজি বন্ধের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে, কোনো চাঁদাবাজি ছাড় দেওয়া হবে না। এখানে কোনো অবস্থায় কোনো রকমে এই দুর্নীতি টলারেট করা হবে। বিবাহিত হলেও ডেটিং অ্যাপের মাধ্যমে নারীদের সঙ্গে সম্পর্ক করাই নেশা। প্রথম স্ত্রীর তথ্য গোপন করে তরুণীকে বিয়ে। আগের বিয়ের কথা জানাজানি হলে সংসারে শুরু হয় কলহ। এর জেরে দ্বিতীয় স্ত্রী তাহিয়া তাসনিমকে হত্যা করেন কাজী সাগর। রাজধানীর লালবাগে মামলার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা। অপরাধ বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তির অপব্যবহারে বাড়ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং পারিবারিক হত্যাকাণ্ড। আবুল কালামের ছবিতে সাদিকুর রহমানের রিপোর্ট। বছর দুয়েক আগে তাহিয়া তাসনিমের সঙ্গে ফেসবুকে পরিচয়। প্রথম স্ত্রীর তথ্য গোপন করে এই তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন স্বর্ণ ব্যবসায়ীর ছেলে কাজী সাগর। রাজধানীর লালবাগ এলাকার বাসিন্দা দুজনেই। গত বছরের এপ্রিলে বিয়ে করেন তারা। আগের বিয়ের কথা জানার পর সাগরের সঙ্গে দাম্পত্য কলহ শুরু হয় তাহিয়ার। গত ২০ মার্চ রাতে তাহিয়াকে তার বাবার বাসায় একা পেয়ে হত্যা করেন সাগর। তাহিয়ার পরিবারের অভিযোগ, ডেটিং অ্যাপ ব্যবহার করে নিয়মিত বিভিন্ন মেয়েদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতেন তিনি। ওর মুখটা মাইরা থেতলাইয়া নাক মুখ একজাক্ট কালো কইরা চোখে রক্ত এসে গেছে। কি যে বিভৎস অবস্থা! কার কাছে বিচার চাবো, কার কাছে? আমার মেয়েটাই তো আমার বেঁচে থাকার অবলম্বন ছিল। এখন আর তো মেয়ে ফিরে আসবে না। এখন আমি চাই শুধু সুষ্ঠু বিচার।
এই ঘটনায় লালবাগ থানায় সাগরকে আসামি করে হত্যা মামলা করেন তাহিয়ার বাবা। এরপর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা। নাই তা যা 2-3 দিন ধরে না। 2-3 দিন ধরে নাই। ওর ফ্যামিলি কেউ আছে পরিবারে কেউ নাই। মামলা রেকর্ড করে তদন্ত চলমান, আর পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পরে এবং আরো বিস্তারিত ইনভেস্টিগেশনে এটা জানা যাবে। আমরা আসামি ধরার জন্য চেষ্টা করতেছি। অপরাধ বিশ্লেষক বলছেন, ডেটিং অ্যাপের কারণে বিবাহ বহির্ভূত সম্পর্ক বাড়ছে, আর এ থেকে পারিবারিক কলহ এমনকি হত্যাকাণ্ড ঘটছে। এই অ্যাপসের মাধ্যমে নারী বা পুরুষের সাথে অন্য নারী বা পুরুষের বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে, সেটি যখন তার স্ত্রী বা স্বামী জেনে যাচ্ছে এবং সেক্ষেত্রে সাক্ষী না রাখার জন্য তাকে হত্যা করছে। রাষ্ট্রীয় পর্যায় থেকে এই অ্যাপসগুলো বন্ধ করার জন্য যেরকম উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। চতুর্থ দিনও আনন্দ উচ্ছ্বাস নিয়ে ঈদ উদযাপন করছেন নগরবাসী। মা বাবার হাত ধরে গুটি গুটি পায়ে বাঘ সিংহ দেখতে চিড়িয়াখানায় আসে ছোট্ট সোনামণিরা। ড্রিম হলিডে পার্কেও সমান তালে নাচে গানে মাতোয়ারা বিনোদন প্রেমীরা। লম্বা ছুটি থাকায় প্রকৃতির টানে পাহাড়েও ঢল নেমেছে পর্যটকের। বইয়ের পাতার ছবিগুলো ধরা দিল বাস্তবে। চোখের সামনে মস্ত বড় বাঘ সিংহ দেখে চোখ যেন ছানা বড়া। আমার বাঘ দেখে সব থেকে বেশি ভালো লাগছে। সিংহ, হাতি, বান্দর এবং বালক দেখছি। আমার জীবনের ফার্স্ট মিরপুর চিড়িয়াখানা আসতে পেরেছি। সন্তানকে আনন্দ দিতে এক চুলো কার্পণ্য নেই বাবা মায়ের। ঈদ আনন্দের মাঝেই পশু পাখির সঙ্গে পরিচয় করাতে তাই নিয়ে আসেন চিড়িয়াখানায়। নতুন নতুন প্রাণী দেখবে, সেগুলো সম্পর্কে একটু অভিজ্ঞতা হবে, এই জন্য আর কি নিয়ে আসা বাচ্চাকে পরিচিত করা। আমার বেবিকে নিয়ে আসছি, ছোট বাচ্চা তো, ওর খুশির জন্যই আসা। বাচ্চাদের সেখানে ঘোরা উচিত, সবাই অনেক প্রাণী সম্পর্কে জানবে। যান্ত্রিক নগরীর ক্লান্তি ক্লেশ দূরে ঠেলে প্রকৃতির সান্নিধ্যে হারিয়ে যেতে ঈদের লম্বা ছুটি মোক্ষম সময়। সুযোগ লুফে নেন ভ্রমণ পিপাসুরা। খাগড়াছড়িতে ইতিমধ্যেই বুকিং হয়ে গেছে আবাসিক হোটেলের 80% বেশি রুম। খুলনা ও রংপুরের বিনোদন কেন্দ্রগুলোতেও ছিল উপচে পড়া ভিড়। ঈদের বন্ধে সবাই আসছে, ফ্রেন্ডরা এখানে ঘুরতে। প্রথম আসছি, অনেকদিন ধরে ইচ্ছে ছিল এখানে আসার, তো এবারে আসতে পারছি। পরিবেশটা অনেক সুন্দর, পাহাড় পর্বতে ঘেরা, সব দিকেই মনোরম। চতুর্থ দিনেও নরসিংদীর ড্রিম হলিডে পার্ক ও কেরানীগঞ্জের ম্যাজিক আইল্যান্ডে গানের তালে তালে ওয়াটার কিংডমে গা ভাসিয়ে ঈদ উদযাপন করেন বিনোদন প্রেমীরা। আমি পরিবার নিয়ে এসে খুব আনন্দ উপভোগ করছি। অনেক ভালো লাগছে আমার। সবার সাথে ঘুরে, সবার সাথে ডান্স করে আমাদের খুব ভালো লাগতেছে। তবে ফ্যান্টাসি কিংডমে ঈদের প্রথম 3 দিন নাচ গানে উৎসব মুখর পরিবেশ থাকলেও চতুর্থ দিনে ভিড় ছিল তুলনামূলক কম। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী। ভোগান্তি আর ভিড় এড়াতে কিছুটা স্বস্তির আশায় আগে ভাগেই ঢাকায় ফিরছেন অনেকে। আবার লম্বা ছুটি হওয়ায় আপনজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঈদের চতুর্থ দিনেও ঢাকা ছাড়ছেন নগরবাসী। ঈদের আগে পরে গত কয়েকদিনের তুলনায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে বৃহস্পতিবার ঢাকামুখী মানুষের ভিড় দেখা যায় কিছুটা বেশি। শুক্র শনিবার ছুটি থাকলেও ভোগান্তি আর ভিড় এড়াতে আগে ভাগেই ঢাকায় ফেরেন অনেকে। প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে ঢাকায় ফেরা মানুষের মধ্যে তাই স্বস্তির ছাপ। পরে ভিড় বেশি হবে, রবিবার থেকে সবার অফিস, এই জন্য একটু তাড়াতাড়ি আসে। ভিড়ের ভিতরে পড়তাম, বাচ্চা টাচ্চা আছে, ফ্যামিলি আছে, এই জন্য আমি একটু 2 দিন আগে চলে এসেছি। কাজের জন্য তাড়াতাড়ি চলে আসছি। নতুন উদ্যমে আবার কাজ শুরু করব, এটা ভালো লাগা কাজ করলো। মাঝখানে একটা রিফ্রেশ হয়ে আসলাম। যাত্রীর চাপ কমই ছিল, আমরা এসেছি স্বস্তিতে এসেছি। তবে ঈদের চতুর্থ দিনেও প্ল্যাটফর্মে অপেক্ষমান মানুষের ভিড় ছিল যথেষ্ট। লম্বা ছুটি হওয়ায় ঈদ আমেজে এখনো আপনজনের টানে ছুটছেন নগরবাসী। আনন্দ করব, খেলাধুলা করব, সবার সঙ্গে মজা করব। বাড়িতে গেলে ঈদের পরিপূর্ণ আনন্দটা পাবো। ঈদ তো শেষ, তারপরেও এখন ছুটি পাইছি, তার জন্য ঈদের আনন্দ করার জন্য যাচ্ছি। সবার সাথে একসাথে দেখা হবে, ঈদ করব, এই সব মিলে আর কি খুব বেশি এক্সাইটেড আছে। ঈদের আগে গেলে একটা অনেক ঝক্কি ঝামেলা থাকে, টানা এই হুট টুট ঝামেলার মধ্যে যাওয়ার যেতে একটু রিল্যাক্স মুডে যাওয়া আর কি। একই চিত্র দেখা গেল সড়ক পথেও। ঈদ উদযাপন শেষে কেউ কেউ যেমন ঢাকায় ফিরছেন, তেমনি ছুটি কাটাতে ভোগান্তিহীন যাত্রার আশা নিয়ে কাউন্টারে ভিড় করছেন অনেকেই। ঈদের আগে সুযোগ পাই নাই, ছুটি আছে, এই কারণে একটু ঘুরে আসতে যাচ্ছি আর কি। কাজে ব্যস্ত ছিলাম, সময় করতে পারি নাই, এই জন্য ঈদের পরে যাচ্ছি।
এদিকে দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন প্রান্ত থেকে লঞ্চ এসে ভিড়ছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। তেমন চাপ না থাকায় উচ্ছ্বসিত আগেভাগেই ঢাকায় ফেরা যাত্রীরা। ঝামেলাগুলো নেই, সবাই সবার মতো যেতে পারছে, আসতে পারছে। একদম মনে হয় নিউ একটা যাত্রা করলাম আর কি, খুবই ভালো লাগছে। ধারণা করা হচ্ছে শুক্র ও শনিবার সব পথেই বাড়বে ঢাকামুখী মানুষের চাপ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে রাজধানীর ফাঁকা শহর দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা। ঢাকা মহানগর ট্রাফিক বিভাগের তথ্য বলছে, ঈদের আগে পরে 5 দিনে অটোরিকশার কারণে 50টিরও বেশি দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক। এ অবস্থায় অটোরিকশার অবাধ চলাচল ঠেকাতে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত শফিক মুন্সি রিপোর্টে। ফাঁকা ঢাকায় অটোরিকশার দাপট। ছোট বড় প্রতিটি সড়কেই বাধাহীনভাবে ছুটে চলছে 3 চাকার এই যান। 3 চাকার এই যানের গতির ঝড়ে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। ওদের জন্য গাড়ি চালানো সম্ভব না। এক্ষেত্রে যাত্রীদের সচেতনতার বিকল্প নেই বলছে ট্রাফিক পুলিশ। যারা চড়বেন তারা একটু বেশি সতর্কতার সহিত চড়বেন। যখন ওনারা এটাতে চড়বেন, চালককে যেন উদ্বুদ্ধ করে আসতে চালানোর জন্য। বিশেষজ্ঞরা বলছেন, অটোরিকশার অবাধ চলাচলের কারণে সড়কে শৃঙ্খলা ফিরছে না, বাড়ছে দুর্ঘটনাও। 3 হুইলার ব্যাটারি রিকশাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে বাংলাদেশের দুর্ঘটনা কমানো যাবে না। ঢাকা মহানগর ট্রাফিক বিভাগের দেয়া তথ্য বলছে, গত 5 দিনে অটোরিকশার কারণে 50টিরও বেশি দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক। নগরবাসীর দাবি, দ্রুত উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিরাপদ করা হোক সড়ক, লাঘব করা হোক জনভোগান্তি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। মহাসড়কটিতে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ঝরছে প্রাণ। পুলিশ বলছে, একাধিক কারণে এই সড়কে ঘটছে দুর্ঘটনা। তবে দুর্ঘটনা কমাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 4 লেনে উন্নীত করা ছাড়া বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতির জাঙ্গালিয়া এলাকা একই স্থানে পরপর 3 দিন ঘটেছে 3টি দুর্ঘটনা। এতে 17 জন নিহত সহ আহত হয়েছে অন্তত 27 জন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের এই অংশে রয়েছে বিপজ্জনক বাঁক। বাঁকে নেই দিক চিহ্ন সম্বলিত সাইনবোর্ড কিংবা ফলক। মহাসড়কের দুপাশে রয়েছে ঘন জঙ্গল। এতে দূর থেকে বাঁক চোখে পড়ে না। এখানেই শেষ নয়, অনুমোদন না থাকলেও মহাসড়কে চলাচল করে অনেক ফিটনেসবিহীন যান ও নিষিদ্ধ ব্যাটারি চালিত ইজি বাইক, সিএনজি চালিত অটোরিকশা। এছাড়া মহাসড়কে রয়েছে বড় বড় খাত, যার কারণে একের পর এক ঘটছে দুর্ঘটনা। রাস্তাটা একটু 1 বাই 1 করা দরকার। তারপর প্রশাসনিকভাবে একটু অটোরিকশা, সিএনজি এগুলাতে নিয়ন্ত্রণ করা দরকার। কেউ ইগল, কেউ এলাইন, বিভিন্ন ছোট ছোট নাম ব্যবহার করে তারা ব্যবসা পাইতে উঠতেছে, কিন্তু মানুষের কোনো নিরাপত্তা নেই এখানে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যে পরিমাণ আপনার গাড়ি চলাচল করে, এটা চাইয়ে দ্বিগুণ রাস্তা হতে হবে। এদিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি প্রশস্ত করার একটি প্রকল্প রয়েছে বলে জানায় সড়ক ও জনপথ বিভাগ। এটা অলরেডি জায়গা স্টাডি করতেছে। আমার জানা মতো এটা সেপ্টেম্বরে শেষ হবে। স্টেক হোল্ডার মিটিংও অলরেডি হয়ে গেছে। চট্টগ্রাম কক্সবাজার 150 কিলোমিটার দূরত্বে এই মহাসড়কে প্রতিদিনই চলাচল করছে 20,000-এর বেশি যানবাহন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, চট্টগ্রাম। চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছেছে জুলাই আগস্ট অভ্যুত্থানে গুলিতে আহত 7 বছরের শিশু বাসিত খান মুসা। বৃহস্পতিবার রাত 10:40 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর সামরিক বাহিনীর একটি অ্যাম্বুলেন্সে তাকে নেওয়া হয় সিএমএইচে। গত বছরের 19 জুলাই মেরাদিয়া হাট এলাকায় নিজ বাসার নিচে দাদি মায়া ইসলাম সহ গুলিবিদ্ধ হন দুজনই। পরদিন মারা যান দাদি। মুসার মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে যায়। গুলিবিদ্ধ মুসাকে প্রথমে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। 26 আগস্ট স্থানান্তর করা হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। পরে সবার সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য 22 অক্টোবর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে পাঠানো হয় সিঙ্গাপুরে। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। উন্নত নিউরো রিহ্যাব এবং অন্যান্য ব্যবস্থাপনার জন্য গত 22 অক্টোবর 2024 তারিখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ন্যাশনাল ইনস্টিটিউট
হেলথ সায়েন্স সিঙ্গাপুর এখানে পাঠানো হয়। সেখানে তার অস্ত্রোপচার এবং নিউরো রিহ্যাব শেষে আজ সে সন্তোষজনকভাবে উন্নতি হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ফিরে এসেছে। বর্তমানে তার অবস্থা আগে থেকে অনেকটা ভালো এবং কিছুদিন এখানে থেকে এই রিহ্যাবিলিটেশনটা শিখে হয়তো বাসায় চলে যেয়ে বাকিটা ম্যানেজ করতে পারবে। সাতক্ষীরার খোল পেটুয়া নদীর ভাঙা বাঁধ সংস্কারের কাজ চলছে পুরো দমে। 2-1 দিনের মধ্যেই কাজ শেষ করার আশা পানি উন্নয়ন বোর্ডের। এদিকে বানভাসীদের দাবি এখন পর্যন্ত পাননি কোনো সহযোগিতা। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকটও। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। জোয়ারে বন্ধ থাকে ভাঙা বাঁধের মেরামতের কাজ। ভাটায় আবারও শুরু হয়। সাতক্ষীরার খোলপেটুয়া নদীর ভাঙা বাঁধ সংস্কারে বৃহস্পতিবার দ্বিতীয় দিনেও চলে জিওটিউন রিং বসানোর কাজ। স্থানীয়দের পাশাপাশি সহযোগিতার হাত বাড়ায় সেনাবাহিনী। পানি উন্নয়ন বোর্ড জানায় 300 মিটারের মধ্যে শেষ হয়েছে 80 মিটারের কাজ। 300 মিটার জিওটিউব দিয়ে এটা রিংটায় কাজ করতে হবে। তার মধ্যে আমরা 1/3 অলরেডি ডান করে ফেলছি। সারাদিন এবং রাতের মধ্যে পুরো লেনটাই আমরা কভার করে দিব। জিওটিউবের পুরাটা কভারেজ হয়ে গেলে আমরা আশা করি ইনশাল্লাহ আর এই ভাঙনটি থাকবে না। এই এলাকার মানুষ এই যে পানি উঠছে এটা থেকে রেহাই পাবে। দীর্ঘদিন ধরে বিভিন্ন অংশে ছিল ফাটল। গত সোমবার হঠাৎ করে বাঁধের 150 মিটার অংশ ভেঙে যায়। হু হু করে লোকালয়ে ঢুকে পড়ে পানি। ঘরবাড়ি ছেড়ে অনেকে আশ্রয় নেন উঁচু স্থানে। পানিতে ডুবে থাকা বাসিন্দাদের অভিযোগ ভুগছেন সুপেয় পানি ও খাদ্য সংকটে। আমরা খুব অসহায়, রাস্তার পাড়ে পড়ে আছি, ছেলেমেয়ে খাওয়া দাওয়া নেই, খুব কষ্টের মধ্যে আছে। 7 দিন ধরে নদীতে ভাসতেছি, পানি জোয়ারে উঠতেছে, ঘর বাড়ি সব ভাঙচুরি গেছে, বাচ্চা কাচ্চারা কিছু খেতে পারতেছে না। সহযোগিতা চাচ্ছি আমরা যেন নিরাপত্তা একটু বাঁচতে পারি, শক্ত বাচ্চাই। এদিকে ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের এমন সংকটকালে পাশে দাঁড়ালো নৌবাহিনী। দুপুরে নৌবাহিনীর পক্ষ থেকে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ ও মেডিকেল সহায়তা দেয়া হয়। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত সব পরিবারের মাঝেই বিতরণ করা হবে এ উপহার সামগ্রী। সময় সংবাদ, সাতক্ষীরা। ভারতের সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ রাজ্যের নিয়োগকৃত প্রায় 26,000 সরকারি চাকরি বাতিল করেছে। এর আগে একই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টও। বৃহস্পতিবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ হাইকোর্টের রায় বহাল রাখেন। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। এক ঐতিহাসিক রায় দিলেন ভারতের সুপ্রিম কোর্ট। একজন দুজন নয়, একসঙ্গে প্রায় 26,000 নিয়োগকৃত শিক্ষক ও কর্মীর সরকারি চাকরি বাতিলের রায় বহাল রাখলেন শীর্ষ আদালত। শুধু তাই নয়, রাজ্য সরকারকে আগামী 3 মাসের মধ্যে 2016 সালের নিয়োগের পুরো প্যানেল বাতিল করে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুরও নির্দেশ দেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। রায়ে প্রায় 9,000 প্রার্থীর নিয়োগের অনিয়ম প্রমাণিত হওয়ায় তাদের 12% সুদসহ চাকরির টাকা সরকারকে ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। ভারতের নিয়োগ সংক্রান্ত মামলায় এ ধরনের রায় নজিরবিহীন। এত বিপুল সংখ্যক নিয়োগকৃত কর্মকর্তা কর্মচারীর চাকরি বাতিলের রায়ও হয়নি। ফলে সুপ্রিম কোর্টের এই রায়টি একটি ঐতিহাসিক রায় বলেও মনে করা হচ্ছে। এই যে 26,000 পরিবার আজকে রাস্তায় বসে গেল, এর জন্য যদি কেউ দায়ী থাকে তা হচ্ছে সে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চেলাচামুন্ডা, যারা লাখ লাখ টাকা নিয়ে এই চাকরিগুলো, কিছু চাকরি এর মধ্যে থেকে 26,000-এর মধ্যে থেকে যারা অযোগ্য তাদের চাকরিগুলো দিয়েছিলেন। এই রায়ে আবার বলা হয়েছে যে সিবিআই লিস্টে যাদের নাম আছে তাদের টাকা ফেরত দিতে হবে, বাকিদের টাকা ফেরত দিতে হবে না, কিন্তু চাকরিটা চলে যাবে। যেখানে ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই যেখানে তদন্ত করেছে এবং কারা বৈধ এবং কারা অবৈধ সেটাকে তারা চিহ্নিত করেছে, বাক কমিটি যেখানে তদন্ত করেছে, যেখানে চিহ্নিত করেছে, তারপরেও কেন আমাদের ভারতবর্ষের বিচার ব্যবস্থা এত দ্রুত রায় দিল, প্রশ্ন এটা। এর আগে কলকাতা প্রশাসনের বিরুদ্ধে চাকরি নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে একদল চাকরি প্রার্থী মামলা করলে সেই রায়ে প্রায় 26,000 নিয়োগ বাতিলের রায় হয়। গ্রেপ্তার হন রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মমতা প্রশাসন দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার দেশটির শীর্ষ আদালতও কলকাতা হাইকোর্টের দেয়া রায়কে বহাল রাখেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।
ঈদুল ফিতরের ছুটিতে প্রবাসীদের পদচারণায় মুখর মালয়েশিয়ার বিভিন্ন পর্যটন এলাকা। পাহাড় আর সমুদ্রের সৌন্দর্য উপভোগের পাশাপাশি ঈদ আনন্দ ভাগাভাগি করতে অনেকেই ভিড় করছেন পেরাক রাজ্যের পাংকর দ্বীপে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। ঈদের ছুটিতে পর্যটকদের আনাগোনায় মুখর মালয়েশিয়ার পাংকর দ্বীপ। স্বচ্ছ নীল পানি, সৈকতে আছড়ে পড়া ঢেউয়ের অপূর্ব দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে গেছেন অনেকে। পাহাড় আর সাগরের দৃশ্য নজর কাড়ে পর্যটকদের। আবহাওয়া অনুকূলে থাকায় পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। অনেকে আবার সমুদ্রের পানিতে গা ভাসিয়ে প্রশান্তি খোঁজার চেষ্টা করছেন। আমরা তো সবাই কাজে ব্যস্ত থাকি, তো ঈদের সময় যে ছুটিটা পাই আমরা কোথাও ঘুরতে যাই একসাথে, এটাই আমাদের ঈদ আনন্দ। অসাধারণ একটা জায়গা, ওয়েদার খুব ভালো, মানে আমরা খুব এনজয় করছি। যারা বাঙালি আছেন তারা এখানে আসতে পারেন পাংকর আইল্যান্ড। ঈদ হলিডে কাটানোর জন্য মানে এই জায়গাটা অনেক ভালো। রাজধানী কুয়ালালামপুর থেকে 245 কিলোমিটার দূরের এই দ্বীপটি পেরাক রাজ্যেরই একটি শহর। 18 বর্গ কিলোমিটারের দ্বীপটিতে জনসংখ্যা মাত্র 30,000। এখানকার মানুষের জীবনযাত্রা ভ্রমণ পিপাসু দর্শনার্থীদের উপর অনেকাংশে নির্ভরশীল। তবে সমুদ্র থেকে মাছ আহরণ করেও জীবিকা নির্বাহ করেন অনেকে। দ্বীপটিকে ঘিরে রয়েছে ছোট ছোট কয়েকটি উপদ্বীপ। তেলুকনিপা চিবিস থেকে গিয়াম, মেন্তাগুর ও চিম্পান সহ কয়েকটি উপদ্বীপে যাওয়ার জন্য রয়েছে নৌকা, স্পিডবোট। এই ছোট্ট দ্বীপপুঞ্জ মালাক্কা প্রণালী অভিমুখে অবস্থিত। সমুদ্রের মাঝে বাসমান মসজিদে ঐতিহ্যবাহী ইসলামিক স্থাপত্য ও মননশীল নির্মাণশৈলীর অভূতপূর্ব সমন্বয়ে তৈরি করা মসজিদটি পরিদর্শনের জন্য প্রতিদিন অসংখ্য পর্যটকের আগমন ঘটে এখানে। মালয়েশিয়ার পাংকর দ্বীপ থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা বাড়ছে বাংলাদেশ ক্রিকেট দলের। ঈদের ছুটি এবং ঘরোয়া ক্রিকেটের বিরতির পর এবার জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের জন্য ক্যাম্প করবে টাইগাররা। বিসিবি সূত্রের খবর, 11 এপ্রিল থেকে শুরু হবে শান্তদের কন্ডিশনিং ক্যাম্প, যেখানে উপস্থিত থাকবেন হেড কোচ ফিল সিমন সহ কোচিং স্টাফের সকল সদস্য। তবে ক্যাম্প শুরুর আগেই পিএসএল খেলতে পাকিস্তান উড়াল দেওয়ার কথা রয়েছে রিশাদ হোসেন এবং লিটন দাসের। চ্যাম্পিয়ন্স ট্রফির ভরাডুবির পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই দূরে বাংলাদেশ। তবে ম্যাচ অনুশীলনের বাইরে নেই কেউ। ঢাকা প্রিমিয়ার লিগ চলমান থাকায় প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন সবাই। পারফরমেন্সের উপর নিচ থাকলেও ম্যাচ ফিটনেস এবং অনুশীলনের ঘাটতি থাকার কথা না কারোরই। তবে এবার ঈদুল ফিতরের ছুটিতে পরিবার পরিজন নিয়ে সময় কাটিয়েছেন সব ক্রিকেটাররা। আন্তর্জাতিক বিরতি থাকায় সময়টা বেশ উপভোগ করেছেন সবাই। দেশের বাইরেও আছেন কয়েকজন, কিন্তু সুখের সময় শেষ হতে চলল ক্রিকেটারদের। আবারও ডাক পড়েছে মাঠে। ঈদের ছুটি শেষে ঢাকা প্রিমিয়ার লিগের কয়েক ম্যাচ খেলার পর তারা যোগ দেবেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি ক্যাম্পে। বিসিবি সূত্র জানিয়েছে, আগামী 15 এপ্রিল বাংলাদেশের বিপক্ষে 2 টেস্টের সিরিজ খেলতে ঢাকায় আসবে জিম্বাবুয়ে। পরে সেখান থেকে সোজা সিলেট চলে যাবে অতিথিরা। সেখানেই 20 এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ জিম্বাবুয়ে প্রথম টেস্ট। তার আগে 11 এপ্রিল থেকে কন্ডিশনিং ক্যাম্প করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টেস্ট ভেন্যু সিলেটেই হবে সেটা। 10 এপ্রিল ডিপিএল এর ম্যাচ খেলে টেস্ট সিরিজের জন্য ডাক পাওয়া ক্রিকেটাররা যোগ দেবেন ক্যাম্পে। এর আগে ক্যাম্প সামনে রেখে 8 এপ্রিল ঢাকায় আসবেন বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স, পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালি। তাদের অধীনেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে অনুশীলন ক্যাম্প। নতুন করে দীর্ঘমেয়াদে দায়িত্ব পাওয়ার পর এটা হবে ফিল সিমন্সের প্রথম হোম অ্যাসাইনমেন্ট। এর আগে দেশের বাইরে ভালো খারাপ মিলিয়ে সময় কেটেছে এই ক্যারিবিয়ানের। এদিকে বোলিং কোচকে নিয়ে চারদিকে কানাঘোষা শোনা গেলেও জিম্বাবুয়ে সিরিজে অ্যাডামসই সামলাবেন তাসকিন শরীফুলদের দায়িত্ব। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে কারা থাকছেন সে বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি বিসিবি। তবে আসছে সপ্তাহে ঘোষণা করা হবে টেস্টের দল। যদিও সেখানে লিটন আর রিশাদ যে থাকছেন না তা নিশ্চিত, কারণ পাকিস্তান সুপার লিগে অংশ নিতে 6 এপ্রিল রিশাদ এবং 8 এপ্রিল দেশ ছাড়বেন লিটন দাস। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। বাংলাদেশের হয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিতে সর্বোচ্চ খোঁজ খবর নিচ্ছেন কানাডিয়ান ফুটবলার শামিত সোম। বাফুফের কাছে দিয়েছেন প্রশ্নের লম্বা তালিকা, যার সব জবাবই দিয়েছে ফেডারেশন। শামিত ইতিবাচক মনোভাব দেখালেই শুরু হবে তার পাসপোর্ট তৈরির কার্যক্রম। আগামী জুন উইন্ডোতে তাকে জাতীয় দলে খেলাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাফুফে কর্তারা। বাংলাদেশ দল অনুশীলন করবে কোথায়, পাশাপাশি এই সময়ে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকে, এই বিষয়টিও বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছেন কাভালরি এফসির এই ফুটবলার। উনি প্রাইমারিলি কিছু তথ্য জানতে চেয়েছেন আমাদের কাছে, যে তথ্যগুলো সব আমরা পাঠিয়ে দিয়েছি। হি হ্যাজ অল দ্য ইনফরমেশন রিকোয়েস্টেড। 2 দফায় উনি তথ্যগুলি চেয়েছিল, আমরা সবগুলি পাঠিয়ে দিয়েছি। এই ঈদের বন্ধই করেছি আমরা। এর বাইরে এখন বলটা ওনার কোর্টে।
উনি আমাকে যেটা জানিয়েছে লাস্ট থ্রো হিজ ফ্রেন্ড, যাকে আমি রিচ করেছি, উনি বলেছেন যে এপ্রিলের মাঝামাঝি উনি আমাদেরকে জানাবে ওয়েদার হি ইজ উইলিং টু কনসিডার ইট অর নট। এবং তার জন্য উনি আমাদেরকে যেটা বলেছে, উনি ওনার কোচ, ওনার ক্লাব এবং ওনার ফ্যামিলির সাথে কথা বলে আমাদেরকে জানাবে। বাফুফে খুব করে চাইছে জুন উইন্ডোতে শামিদ সোমকে দলে পেতে, তবে কানাডা জাতীয় দলের জার্সি গায়ে চাপানোয় তাকে বাংলাদেশে আসতে হবে ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অ্যাপ্রুভালের মধ্য দিয়ে। এছাড়াও ছাড়পত্র থাকতে হবে কানাডা সকার অ্যাসোসিয়েশনের। ফিফার যে অ্যাপ্রুভাল সেটা তো আসলে আমাদের হাতেও না, ওনার হাতেও না। এই ব্যাপারে আমি সম্মানিত সভাপতির সাথে কথা বলেছি। উনি আমাকে একটি কথাই বলেছে, দেখেন আমরা তো সর্বাত্মক চেষ্টা করব, উনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে চেষ্টা করবেন। সেই টাইম লাইনটা আসলে আমাদের কোনো কিছু কন্ট্রোলে নাই। বাট এতটুকু বলতে পারি, বাফুফের তরফ থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো গাফিলতি হবে না। আপাতত শামিদ সোমের পাসপোর্ট তৈরির উপর বেশি গুরুত্ব দিচ্ছে বাফুফে। এজন্য চাওয়া হয়েছে তার অনুমতি। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ নাগাদ নিজের অবস্থান জানাবেন এডমন্টনে জন্ম নেয়া এই ফুটবলার। উনি যদি আমাদের অনুমতি দেয়, তাহলে আমরা ঈদের পরে ফার্স্ট ওয়ার্কিং ডে থেকে ওনার অ্যাটলিস্ট পাসপোর্টের কাজটা শুরু করে ফেললাম। আর উনি যদি কোনো কারণে না বলেন, নো প্রবলেম, আমাদের এফোর্ট হলো পাসপোর্টটা হয়ে থাকলো। ভবিষ্যতে যদি কনসিডার করতে চান, সেই অপশনটা আমরা রাখতে চাচ্ছি। এপ্রিল 10 থেকে 14 তারিখের ভিতরে উনি 1 সপ্তাহ 2 সপ্তাহ বলেছে আমাকে, আমি ধরে রাখি 10-12 তারিখের ভিতরে আমরা আশা করি ওনার ফিডব্যাকটা পেতে পারি। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ফাহমিদুলকে খেলানোর বিষয়েও ইতিবাচক অবস্থানে বাফুফে। এখন টেকনিক্যাল স্টাফ যদি ওনাকে চান, অফকোর্স হি উইল বি কলড। SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিমস্টেক সম্মেলনের নৈশভোজে ডক্টর ইউনূস, নরেন্দ্র মোদি আজ সাইডলাইনে 2 নেতার বৈঠক। বিশ্বকে বদলাতে প্রচলিত ব্যবস্থা পরিবর্তনের আহ্বান প্রধান উপদেষ্টার। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের শুল্ক খরচ, বাংলাদেশি পণ্যে 37% শুল্ক আরোপ। পোশাক খাতে নেতিবাচক প্রভাবের শঙ্কা, যাচাই বাছাই করে দেখছে ঢাকা, জানালেন প্রেস সচিব। এবং গণহত্যার বিচার বানচালে বিপুল অর্থ ব্যয়ের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে প্রসিকিউশন। নেপথ্যের কুশীলবরা চিহ্নিত, জানালেন তাজুল ইসলাম। কোনোভাবেই ঠেকানো যাবে না বিচার। এই ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়ের।